প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অলরেডি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার শেষ করেছি। কিছুক্ষণ আগে আমরা এমসিকিউ একটা কোশ্চেন সলভ করলাম। আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার প্রাণী রাজ্য অর্থাৎ অ্যানিম্যাল কিংডম শুরু করব। তার আগে এই চ্যাপ্টারের কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো লেখাবো। এই প্রশ্নগুলো একটু তোমাদের জেনে রাখা দরকার। আমরা প্রশ্নগুলো বোর্ডে লিখে দিয়েছি। প্রথম প্রশ্ন তোমরা লেখো, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ কটি এবং কী কী স্তর নিয়ে গঠিত? আমি এই প্রথম প্রশ্নের উত্তর, এই 1 নম্বর প্রশ্নের উত্তর আমি এখানে লিখিয়ে দিচ্ছি, তারপরে আমি মুছে দেবো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ লেখো 3টি স্তর নিয়ে গঠিত। একটু তাড়াতাড়ি লিখবে, 3টি স্তর, 3টি স্তর নিয়ে গঠিত। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ কটি স্তর নিয়ে গঠিত? 3টি। এগুলো কি কি? এগুলো হচ্ছে, এক হচ্ছে এক্টোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ কটি অংশ নিয়ে গঠিত? মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ 3টি স্তর নিয়ে গঠিত। একটি নাম হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এক্টোডার্ম থেকে মেরুদণ্ডী প্রাণীদের কোন কোন অঙ্গ গঠিত হয়? 2 নম্বর প্রশ্ন লিখে বলো, এক্টোডার্ম থেকে এক্টোডার্ম থেকে কোন কোন অংশগুলো গঠিত হয়? দেখো, এক্টোডার্ম থেকে মেরুদণ্ডী প্রাণীদের, আমি খুব সংক্ষেপে লিখছি, মস্তিষ্ক, কি কি অংশ গঠিত হয়? মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র। আমি আস্তে আস্তে বলছি, লেখা শুরু করো। মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, লিখেছ? মুখ, কান, নাক, মুখ, কান, নাক লিখেছ? চুল, ত্বক, ত্বক না লিখে চর্ম লিখো, চর্ম, ত্বকের এপিডার্মিস, ত্বকের এপিডার্মিস, এপিডার্মিস, এপিডার্মিসটা ত্বকের বাইরের দিকে অংশ, সেই জন্য এখানে ঘর্ম, ঘামটা বেরিয়ে আসে, সেই জন্য ঘর্মটাও এখান থেকে তৈরি হয়। চোখের লেন্স, চোখের লেন্স তৈরি হয়। দাঁতের এনামেল, দাঁতের এনামেল। অন্য মেরুদণ্ডী প্রাণীদের শিং। তাহলে দেখো, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, মুখ, কান, নাক, চুল, চর্ম, ত্বকের এপিডার্মিস, ঘর্ম, চোখের লেন্স, দাঁতের এনামেল, শিং ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে, মেসোডার্ম থেকে কি মেরুদণ্ডী প্রাণীদের কোন কোন অংশ উৎপন্ন হয়? মেসোডার্ম, মেসোডার্ম থেকে কি কি উৎপন্ন হয়? মেসোডার্ম থেকে মেরুদণ্ডী প্রাণীদের অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল মানে হাড় যে তৈরি,
এবং হাড়ের উপরে কি থাকে? পেশি যুক্ত থাকে। পেশি, রক্ত ও রক্তবাহ, রক্তবাহ যোগকলা, রেচনতন্ত্র, জননতন্ত্র, এইগুলো উৎপন্ন হয়। তাহলে এক্টোডার্ম, মেসোডার্ম থেকে দৃষ্টি করলাম। এবার আমরা 4 নম্বর প্রশ্ন লিখব, এক্টোডার্ম থেকে কি উৎপন্ন হয়? দেখো, এটা এন্ডোডার্ম হবে। এটা একই প্রশ্ন হয়ে গেছে। এটা হবে এন্ডোডার্ম। 4 নম্বর প্রশ্নটা হবে এন্ডোডার্ম, ভেতরের স্তর। এন্ডোডার্ম থেকে, ভ্রূণের যে এন্ডোডার্ম থেকে কি উৎপন্ন হয়? মনে রাখবে, বিভিন্ন নালী এবং গ্রন্থি। নালী এবং গ্রন্থি মানে মূত্রনালী, পৌষ্টিক নালী, এছাড়া বিভিন্ন গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, কেমন? এছাড়া শ্বাসনালী, শ্বাসনালীর সঙ্গে যুক্ত থাকে ফুসফুস যুক্ত থাকে। এছাড়া যকৃৎ ইত্যাদি বিভিন্ন অংশগুলো তৈরি হয়। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ যে 3টি স্তর আছে, এক্টোডার্ম, সেখান থেকে কী কী তৈরি হয়? মেসোডার্ম কী কী তৈরি হয়? এন্ডোডার্ম কী কী তৈরি হয়? আমরা লিখলাম। কোনটা বলো? মেসোডার্ম থেকে অন্তঃকঙ্কাল, পেশি, রক্ত ও রক্তবাহ, যোগকলা, রেচনতন্ত্র, জননতন্ত্র। আমরা শ্বাসনালীর পরে ফুসফুস, শ্বাসনালীর সঙ্গে ফুসফুস যুক্ত থাকে, তারপরে যকৃৎ। এইগুলো একটু লিখছি কেন? কারণ হচ্ছে যখন আমি ছকটা লেখাবো তখন ছকের মধ্যে অনেক প্রশ্ন, এক্টোডার্ম এন্ডোডার্ম আছে অনেকগুলো, তখন তোমরা এইটা একটু করে রাখলে ওখানে ছকটা বুঝতে সুবিধা হবে, না হলে ছকটা বুঝতে অসুবিধা হবে। আমরা এই উপরের দিক থেকে একটা কোশ্চেন বুঝে ফেলি, 2টো কোশ্চেন। এবার আমরা লিখব সিলম কাকে বলে। দেখো, সিলমকে 5 নম্বর প্রশ্ন, সিলম লিখব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সিলম কাকে বলে? দেখো, সিলম কি? সিলম হচ্ছে, এখানে দেখো 3টে স্তর আছে। এই মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। দেখো, মেসোডার্মের 2টো স্তর আছে, একটা হচ্ছে বাইরের, একটা হচ্ছে ভেতরের। মেসোডার্মের একটা স্তর আছে যেটা হচ্ছে সোমাটিক স্তর, এটা হচ্ছে বাইরের স্তর, এবং ভেতরের স্তরকে বলে ভিসারেল স্তর। সোমাটিক স্তর এবং ভিসারেল স্তরের মধ্যবর্তী গহ্বর, যা
পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে। পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে, কাকে সিলম বলে? তাহলে সিলম কাকে বলে? নিশ্চয়ই আমরা বললাম যে মেসোডার্মের দুটো স্তর আছে, একটা হচ্ছে সোমাটিক স্তর, আরেকটি হচ্ছে ভিসারেল স্তর। তার মধ্যবর্তী একটা গহ্বর, এই গহ্বরটার নামই হচ্ছে সিলম। এবার দেখো এই গহ্বরটি যে পর্দা দিয়ে আবৃত থাকে তার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এইবার এই পেরিটোনিয়াম পর্দা যদি না থাকে তখন কিন্তু আবার অন্য নাম হবে। এবার আমরা সিলম, এই সিলমের উপর ভিত্তি করে প্রাণীদের 3 ভাগে ভাগ করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসিলোমেটা। অ্যাসিলোমেটা কাকে বলে? অ্যাসিলোমেটা, দেখো অ্যাসিলো মানে না, সিলম মানে গহ্বর, গহ্বরটা থাকবে না। অর্থাৎ যে সমস্ত প্রাণীদের, যে সকল প্রাণীদের দেহ প্রাচীর, দেহ প্রাচীর এবং অন্ত্রের মধ্যবর্তী অঞ্চল মানে জায়গাটা এই মেসোডার্ম থেকে উৎপন্ন, মেসোডার্ম থেকে উৎপন্ন প্যারেনকাইমা নামক স্পঞ্জি কলা দ্বারা পূর্ণ থাকে। স্পঞ্জি কলা দ্বারা পূর্ণ থাকে, তাকে তাদের অ্যাসিলোমেটা বলে। একটা উদাহরণ দিচ্ছি, অ্যাসিলোমেটা উদাহরণ কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়? এই পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেখা যায়, যেমন যকৃৎ কৃমি, ফিতা কৃমি। 7 নম্বর প্রশ্ন সিউডোসিলোমেটা। সিউডো মানে ফলস, সিউডো মানে কি? ফলস। আমরা সিউডোসিলোমেটা কাকে বলে? দেখো সিউডোসিলোমেটা, সিলম যাকে বলে, এখানে দেখো এই গহ্বরটা তৈরি হয়েছে কিন্তু পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে না, তাহলে সেটা হচ্ছে সিউডোসিলোমেটা। তার মানে যে সকল প্রাণীদের দেহ গহ্বর, যে সমস্ত প্রাণীদের দেহ গহ্বর এই মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, মনে রাখবে মেসোডার্ম থেকে উৎপন্ন হলেও এই গহ্বরগুলো কিন্তু পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত নয়, পর্দা দিয়ে আবৃত থাকে না, পর্দা দিয়ে আবৃত থাকে না। যেমন এটা হচ্ছে অ্যাক্সহেলমিনথিস। কোন পর্বের প্রাণী? পর্ব হচ্ছে
এক্স হেলমিনথিস। এক্স হেলমিনথিস একটি উদাহরণ হচ্ছে গোলকিনি, সিউডোসিলোমেটা। এবার আমি এই কর্ডাটা কাকে বলে দেখো। 8 নম্বর হচ্ছে কর্ডাটা। কর্ডাটা কাকে বলে? কর্ডাটা হচ্ছে যে সকল প্রাণীদের ভ্রূণ দশায় অথবা সারা জীবন কি কি থাকবে? নোটোকর্ড। নোটোকর্ড থেকে মেরুদণ্ড পরিণত হয়। নার্ভ কর্ড থেকে স্নায়ুতন্ত্র পরিণত হয় এবং গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। তাহলে যে সমস্ত প্রাণীদের ভ্রূণদশায় অথবা সারা জীবন তিনটে কথা, নোটোকর্ড, নার্ভ কর্ড এবং গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, তাদের কর্ডাটা বলে। তাহলে কর্ডাটা কাদের বলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার প্রোটোকর্ডাটা 9 নম্বর শেষ প্রশ্নটা আমরা লিখব। প্রোটোকর্ডাটা লিখেছ? এদিকটা উপরটা এদিক লিখেছ? আচ্ছা, আমি এই নিচেটা লিখে দিই। 9 নম্বর প্রশ্ন এইখানটা লিখে দিচ্ছি। 9 নম্বর হচ্ছে প্রোটোকর্ডাটা। প্রোটোকর্ডাটা মানে কি? তার মানে কর্ডাটা পর্বের মধ্যে যাদের মেরুদণ্ড তৈরি হয়নি। কর্ডাটা পর্বের মধ্যে যাদের মেরুদণ্ড তৈরি হয়নি, মনে রাখবে। তাহলে কর্ডাটা পর্বের মধ্যে যাদের মেরুদণ্ড তৈরি হয়নি তাদের কি বলে? প্রোটোকর্ডাটা বলে। কাদের? যেমন তাদের ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা এদের। আচ্ছা, ইউরোকর্ডাটা আর হচ্ছে সেফালো। দেখো, যখন আমি এইগুলো ভাগ লেখাবো তখন আমি এইগুলো ভাগগুলো শর্টে লিখবো। ইউরো মানে লেজ। ইউরো মানে হচ্ছে লেজ অংশে নোটোকর্ড থাকে। সেফালো মানে মস্তক, অর্থাৎ এই নোটোকর্ডটা মস্তক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। একে টিউনিসিকাও বলা হয়। যাই হোক, সেগুলো আমি পরে আসছি। তাহলে আমরা এই কটা প্রশ্ন লিখলাম, এইগুলো একটুখানি দেখে নেবে। আমি এবার ছকটা লিখবো। এইগুলো যদি না একবার পড়ে নাও তাহলে সিনম কি, কিসের ভিত্তিতে পার্থক্য হয়েছে, কিভাবে হয়েছে সেটা লিখতে পারবো না। সবার লেখা হয়ে গেছে? আমি খুব দ্রুত প্রাণী জগতের শ্রেণীবিন্যাস লিখব এবং সেই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সিনম, অ্যাসিলোমেটা, সিউডোসিলোমেটা, কর্ডাটা ইত্যাদি বিভিন্ন কথাগুলো আছে। এবার এইগুলো না পড়লে ওটা বুঝতে পারবো না, সেই জন্য এটা লিখে নিয়েছি। একবার একটু পড়বে। এগুলো তো তোমাদের লিখতে দেবে না পরীক্ষায়, মুখস্থ করতেও দেবে না, কিন্তু বিষয়বস্তুটা জানলে কী করে বুঝতে পারবে না। আচ্ছা, আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস লেখো। শ্রেণীবিন্যাস একটি ছকের মাধ্যমে লিখব। সবার লেখা হয়ে গেছে এটা পুরোটা? আচ্ছা, লিখে নাও। ফাঁকি দিও না কিন্তু, লিখো কিন্তু, সবাই লিখো। এইটা মুখস্থ করতে হবে না তো, তুমি একবার পড়ে নেবে। যখন তুমি 6
সবটা লিখবে, এগুলো কাজে দেবে, না হলে তুমি আমাকে আবার জিজ্ঞাসা করতে হবে, নাহলে বই খুঁজতে গিয়ে তুমি সময় নষ্ট হবে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস লিখিয়ে আমি ছবি আঁকা শুরু করবো, না ছবি আঁকা শুরু করবো, আগে কোনটা করবো? হ্যাঁ, শ্রেণীবিন্যাসটা করে নিয়ে ছবি আঁকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা ঠিক আছে, আমি লেখা শুরু করি। দেখো, প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কোষের উপরে ভিত্তি করে এককোষী হচ্ছে প্রোটোজোয়া। দেখো এককোষী প্রোটোজোয়া, এই প্রোটোজোয়াকে বলে এককোষী। এককোষী এরা কিন্তু এককোষীকে প্রোটোজোয়া বলে, আর বহুকোষীকে বলে মেটাজোয়া। মেটাজোয়া কাদের বলে? যাদের দেহ অনেক কোষ দিয়ে গঠিত, তাদের বহুকোষী বলে। প্রোটোজোয়ার একটা উদাহরণ লিখে রাখো, অ্যামিবা, প্যারামেসিয়াম। অ্যামিবা, প্যারামেসিয়াম। এবার আমরা এই যে মেটাজোয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপরে ভিত্তি করে? কলাতন্ত্রের উপরে। লেখো এখানে দাগের উপরে লেখো, কলাতন্ত্রের উপস্থিতি অনুযায়ী। কলাতন্ত্রের উপস্থিতি অনুসারে এদের দুই ভাগে ভাগ করা হয়েছে। যাদের কলাতন্ত্র গঠিত হয়নি তাদের বলে প্যারাজোয়া। প্যারাজোয়া মানে কি? প্যারাজোয়া মানে হচ্ছে কলাতন্ত্র গঠিত হয়নি। ব্র্যাকেটে লিখে রাখো, কলাতন্ত্র গঠিত হয়নি। তোমাকে যদি আমি কিন্তু সংজ্ঞা লেখাবো না, তুমি নিজে বাড়িতে বসে লিখে দেবে। প্যারাজোয়া কাকে বলে? যে এখান থেকে শুরু করবে, যে সকল বহুকোষী প্রাণীদের, এটা বহুকোষী ভাগ, এখান থেকে শুরু করবো। যে সমস্ত বহুকোষী প্রাণীদের দেহে কলাতন্ত্র গঠিত হয়নি তাদের প্যারাজোয়া বলে। এটা বাড়িতে বসে লিখবে। কি বুঝতে পেরেছি? যে সমস্ত বহুকোষী প্রাণীদের দেহে কলাতন্ত্র গঠিত হয়নি তাদের প্যারাজোয়া বলে। এই প্যারাজোয়ার অন্তর্গত একটা মাত্র পর্ব আছে। এই পর্বটার নাম কি? এই পর্বটার নাম হচ্ছে, প্যারাজোয়ার অন্তর্গত পর্বর নাম কি? প্যারাজোয়ার অন্তর্গত পর্বর নাম হচ্ছে পরিফেরা। পরিফেরা এর উদাহরণ কি? পরিফেরা উদাহরণ হচ্ছে সাইকন। পরিফেরার উদাহরণটা হচ্ছে সাইকন। তাহলে প্যারাজোয়া হলো। আর কলাতন্ত্র গঠিত হয়েছে যাদের, তাদের বলে এন্টারোজোয়া। তাহলে এন্টারোজোয়া মানে কি? কলাতন্ত্র গঠিত হয়েছে। তাহলে এন্টারোজোয়া কাদের বলে? বাড়িতে বসে লিখবে, যে সমস্ত বহুকোষী প্রাণীদের দেহে কলাতন্ত্র গঠিত হয়েছে তাদের গ্যাস বলে। কি বলে? এন্টারোজোয়া বলে। এইবার এই যে এন্টারোজোয়াকে আবার কলা স্তরের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপরে ভিত্তি করে? এবার দেখো, কলা স্তর, এটা তো কলাতন্ত্র। কলা স্তর অনুযায়ী
কলা স্তর মানে ওই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ওই একটু আগে লিখলাম 3টে স্তর থাকে, সেই জন্য লিখেছি। এবার দেখো দুটো স্তর যদি থাকে, ডিপ্লোব্লাস্টিকা, 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 তাহলে ডিপ্লোব্লাস্টিকায় কোন কোন স্তর থাকবে? ডিপ্লোব্লাস্টিকায় দুটো স্তর থাকবে, একটোডার্ম আর এন্ডোডার্ম। একটোডার্ম ও এন্ডোডার্ম থাকবে। তাহলে এই ডিপ্লোব্লাস্টিকা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটোডার্ম আর এন্ডোডার্ম, ডিপ্লোব্লাস্টিকা, এদের দুটো স্তর আছে। এবার দেখো এদের অন্তর্গত পর্ব হচ্ছে দুটি। এক হচ্ছে পর্ব হচ্ছে কোনটা কোনটা আছে, এক হচ্ছে দুটো স্তর নিয়ে গঠিত, একটার নাম হচ্ছে নিডারিয়া, একটার নাম হচ্ছে নিডারিয়া, উদাহরণ হচ্ছে হাইড্রা। মনে রাখবে হাইড্রা, হাইড্রা অরিলিয়া, একটা করে লিখে দিচ্ছি, জায়গা পাবো না। আর আরেকটা পর্ব আছে, এই পর্বটার নাম হচ্ছে টিনোফোরা। টিনোফোরা, এরাও এই দুটো স্তর নিয়ে গঠিত। এর টিনোফোরা উদাহরণ কি? টিনোফোরার উদাহরণ হচ্ছে বেরো, বয়কার রয়কার, বেরো। এবার ডিপ্লোব্লাস্টিকা হলো। এবার আমি ডিপ্লোব্লাস্টিকা, ডিপ্লোব্লাস্টিকা, ডিপ্লোব্লাস্টিকা মানে কি? ডিপ্লোব্লাস্টিকা মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে 3টে স্তর থাকবে। আমি এটা এখানে লিখে দিচ্ছি, জায়গাটা পাচ্ছি না বলে, নাকি লিখবে না, আজ এখানে লিখে দিচ্ছি, ছোট করে লিখে দিচ্ছি। 3টে স্তর মানে কি? একটোডার্ম, একটোডার্ম আছে, মেসোডার্ম আছে, মেসোডার্ম মাঝখানে থাকবে, মেসোডার্ম, এবং এন্ডোডার্ম। তাহলে 3টে স্তর থাকে, কি কি? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, 3টে স্তরকে ডিপ্লোব্লাস্টিকা বলে। এবার দেখো এদের আবার সিলোমের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমি সিলোম লিখলাম, কিসের ভিত্তিতে? সিলোমের ভিত্তিতে, সিলোমের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক অ্যাসিলোমেটা, এক হচ্ছে অ্যাসিলোমেটা, অ্যাসিলোমেটা, অ্যাসিলোমেটা মানে কি? মানে না, সিলোম নেই, অর্থাৎ যাদের সিলোম নেই সেটা হচ্ছে এই পর্বটা একটাই, এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। উদাহরণ যকৃৎ কৃমি, ফিতাকৃমি। তোমাদের বইতে যকৃৎ কৃমির ছবি আছে, ক্লাস 9-এ ফিতাকৃমির ছবি এঁকে এসছো। এখানে আর ফিতাকৃমি আঁকতে হবে না, এখানে যকৃৎ কৃমির ছবি আঁকবে। প্লাটিহেলমিনথিস, এটা হচ্ছে অ্যাসিলোমেটা। এবার সিউডোসিলোমেটা, এখানে তো গহ্বর একেবারেই নেই, এই জন্য অ্যাসিলোমেটা। এবার একটা গহ্বরের মতো তৈরি হয়েছে, এটা হচ্ছে ফলস গহ্বর, এই জন্য একে সিউডোসিলোমেটা বলে। সিউডোসিলোমেটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে না, কিন্তু গহ্বরটা তৈরি হবে মেসোডার্ম থেকে। এইটাই হচ্ছে সিউডোসিলোমেটা। এটাও একটি পর্ব আছে, একটাই পর্বটার নাম হচ্ছে এক্স, অজফলা আকার, দন্তস্বয় কয় সংযুক্ত, দন্তস্ব উপরে নিচে ক, এক্স হেলমিনথিস, হেলমিনথিস। একে নিমাটোডাও বলে,
এই অ্যাস হেলমিনথিসকে নিমাটোডা বললেও ভুল হবে না। তুমি যদি বলো নিমাটোডা, ব্র্যাকেটে লিখে রাখো নিমাটোডা, এটা বললে ভুল হবে না। আচ্ছা, এর উদাহরণটা হচ্ছে গোলকৃমি। গোলকৃমি। এইবার সিলোমেটা। সিলোমেটা, সিলোমেটা মানে কি? সিলম থাকবে, প্রকৃত গহ্বর থাকবে। এর পরবর্তী পর্যায়ে পৃথিবীতে যে সমস্ত প্রাণী এসছে সবার ক্ষেত্রে সিলম আছে, অর্থাৎ এর পরে এসছে, এর পরে কারা এসছে, আমি পর্বগুলো শুধু লিখে দিচ্ছি, উদাহরণগুলো লিখলে জায়গা পাবো না। অ্যানিলিডা পর্ব, পর্ব হচ্ছে, পর্ব লিখছি না, প্রাণীদের নাম লিখে দিই। অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা মানে কেঁচুয়ার যোগ, এরা হচ্ছে অ্যানিলিডা এই পর্ব। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মানে সন্ধিপদী, যেমন আরশোলা মৌমাছি, আর্থ্রোপোডা। তারপরে পৃথিবীতে কারা এসছে? আর্থ্রোপোডা পরে মোলাস্কা, মোলাস্কার পরে পৃথিবীতে কারা এসছে? একাইনোডার্মাটা। মোলাস্কা হচ্ছে শামুক ঝিনুক, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। তারপরে পৃথিবীতে কারা এসছে? হেমিকর্ডাটা। হেমি, একাইনোডার্মাটা হচ্ছে তারা মাছ। হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা কারা? হেমিকর্ডাটা হচ্ছে ব্লানোব্রোসাস, র্যাপডোপ্লিউরা, এই দুটো উদাহরণ। তারপরে পৃথিবীতে এসছে কর্ডাটা। কর্ডাটার ভাগ এখানে দিচ্ছি না, আলাদা একটা ছক করতে হবে কর্ডাটা। তার মানে হেমিকর্ডাটার পরে কর্ডাটা, কর্ডাটা। আচ্ছা, আমরা কর্ডাটা আমি পরে একটা ছক লিখবো। আজকে আমি এখান থেকে এই ছবিটা আঁকবো, আমি এবার ছবি আঁকবো এবং তার বৈশিষ্ট্যগুলো লিখবো। প্রত্যেকে পেন্সিল বার করে ফেলো। এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ, সবার এটা লেখা হয়ে গেছে? একবার দেখে নাও। এখানে অ্যাসিলোমিটার, সিন্টোসিলোমিটার এগুলো কাকে বলে, ওই জন্য আমরা লিখে ফেলি, লিখলাম। না হলে তোমাদের স্যার লাস্টের পয়েন্টটা একদম নিচেরটা সিলামের। আচ্ছা, আমরা তাহলে প্রথমে আমি প্রোটোজোয়া, প্রোটোজোয়া ছবি আঁকবো এবং বৈশিষ্ট্যগুলো লিখবো। প্রোটোজোয়া। স্যার টিনোফোর হবে না? টিনোফোরা, টিনোফোরা, টিনোফোর লিখেছে কোথায়? ওই যে 2 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব। টিনোফোরা। আচ্ছা, আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়াকে আদ্য প্রাণী বলে। প্রোটোজোয়াকে কি বলে? আদ্য প্রাণী বলে। কেমন? এদের ছবি একটা আঁকছি, তোমরাও ছবিটা আঁকার চেষ্টা করো। আচ্ছা, নিচেটা একটু মুছে দিবেনি। আচ্ছা, অ্যামিবার ছবি আমরা এঁকেছি। এগুলো হচ্ছে ক্ষণপদ। এগুলো হচ্ছে খাদ্য গহ্বর। এটা হচ্ছে নিউক্লিয়াস।
এটা হচ্ছে সংকোচী গহ্বর। আমরা এই যে বৈশিষ্ট্যগুলো লিখব, 1 নম্বর লেখো। 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে এরা এককোষী এবং আণুবীক্ষণিক। দেখো, এরা এককোষী এবং আণুবীক্ষণিক। 2 নম্বর হচ্ছে গমনাঙ্গ। গমনাঙ্গগুলো কি কি? ঘনপথ, যদি প্যারামেসিয়াম হয় তাহলে সিলিয়া, ফ্ল্যাজেলা, ইত্যাদি। তাহলে গমনাঙ্গ আমরা জানলাম। 3 নম্বর হচ্ছে কোষে কি থাকে? কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস, দেখছো দেখা যাচ্ছে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। 4 নম্বর হচ্ছে কোষে এক বা একাধিক কি থাকে? সংকোচী গহ্বর থাকে। সংকোচী গহ্বর। 5টা করে বৈশিষ্ট্য প্রত্যেকটা লিখব। আর একটা হচ্ছে শ্বসন। দেহ ত্বকের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। আমরা 5টা বৈশিষ্ট্য লিখলাম। 1 এককোষী আণুবীক্ষণিক, 2 গমনাঙ্গ, ঘনপথ, সিলিয়া, ফ্ল্যাজেলা, কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, কোষে এক বা একাধিক সংকোচী গহ্বর থাকে, শ্বসন এই যে দেহ ত্বকের মাধ্যমে সম্পন্ন হয়। আমরা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া সম্বন্ধে জানলাম। পরের ছবি আমি আঁকছি, এইগুলো একবার একটু দেখবে, তাতে তোমাদের ছবি আঁকলে কি হয় এগুলো মনে থাকে। মুখস্থ তো করতেই হবে, মুখস্থ করতে হবে। তুমি বৈশিষ্ট্যগুলো ছোট করে মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা লেখা হয়ে গেছে এটা। আমরা প্রোটোজোয়ার পরে আমরা মেটাজোয়াতে যাচ্ছি। মেটাজোয়ার মধ্যে আমরা নিশ্চয়ই তোমাদের পড়িয়েছিলাম যে মেটাজোয়ার মধ্যে একে 2 ভাগে ভাগ করা হয়েছে। কলাতন্ত্রের উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? একদিকে হচ্ছে মেটাজোয়াকে 2 ভাগে ভাগ করেছে, প্যারাজোয়া, ইন্টারজোয়া। একদিকে হচ্ছে প্যারাজোয়া, আর প্যারাজোয়ার মধ্যে একটাই মাত্র পর্ব আছে। প্যারাজোয়ার পর্বর নাম কি? এই যে প্যারাজোয়া, একটু লিখে রাখলে ভালো হয়। প্যারাজোয়া, প্যারাজোয়ার পর্বের নাম কি? একটা পর্ব আছে প্যারাজোয়ার মধ্যে, নাম কি বলো? মনে নেই, লেখা নেই? পরিফেরা। উদাহরণ হচ্ছে সাইকন, স্পঞ্জ। আমরা এই যে পরের ছবি আমরা আঁকছি, প্যারাজোয়ার মধ্যে একটাই পর্ব আছে, তার নাম হচ্ছে পরিফেরা। উদাহরণ হচ্ছে সাইকন, স্পঞ্জ। আমি একটি সাইকনের ছবি আঁকছি,
তারপরে বৈশিষ্ট্য লিখবো। সাইকনের ছবি এই দিকটায় আঁকি। আমরা একটা সাইকনের ছবি এঁকেছি। দেখো সাইকন, এখানে সাইকনের এই যে ছিদ্রগুলো দেখছো, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। আর মুখ্য ছিদ্র এখানে একটা ছিদ্র আছে, এর নাম হচ্ছে অস্কিউলাম। অস্কিউলাম। এবার দেখো আমি একটু গল্পের মতো বলে দিই। এই প্রাণীতে এইটা আমি পরপর লেখাচ্ছি, কেন লেখাবো পরপর তোমরাও পড়বে। বিবর্তন কিন্তু এইভাবে প্রাণী, প্রথম প্রাণী, তারপরে দ্বিতীয় প্রাণী পৃথিবীতে এসছে, তারপরে এই পরপর প্রাণী এসছে, তাদের মধ্যে কিন্তু বিবর্তন ঘটেছে, ডেভেলপমেন্ট ঘটেছে। এদের মধ্যে এরা হচ্ছে পরিফেরা। পরিফেরা প্রথম বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কি? এদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য দেহত্বকে, মানে দেহে অস্টিয়া নামে অসংখ্য ছিদ্র থাকে। অস্টিয়া নামে অসংখ্য ছিদ্র থাকে। এই যে অসংখ্য ছিদ্র থাকে তার মাধ্যমে কি হয়? যার মাধ্যমে যে জল প্রবেশ করে, যার মাধ্যমে দেহে জল প্রবেশ করে, দেহে জল প্রবেশ করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য বুঝতে পেরেছো, দেহে অসংখ্য ছিদ্র রয়েছে যার মাধ্যমে দেহে জল প্রবেশ করছে, আর ওপরের দিকে একটা মাত্র ছিদ্র রয়েছে, অস্কিউলাম। 2 নম্বর দেখো, দেহের সম্মুখ ভাগে একটি ছিদ্র থাকে, তার নাম হচ্ছে অস্কিউলাম। এখান থেকে জলটা বাইরে বেরিয়ে যায়, একটা ছিদ্রের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে, অনেক ছিদ্রের মাধ্যমে জলটা প্রবেশ করছে। দেহের সম্মুখ ভাগে, দেহের সম্মুখ ভাগে অস্কিউলাম নামে একটি ছিদ্র থাকে। অস্কিউলাম নামে একটি ছিদ্র থাকে। এই যে একটি ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে কি হয়? যার মাধ্যমে জল বাইরে বেরিয়ে যায়, যার মাধ্যমে জল বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য জানলাম। 3 নম্বর হচ্ছে দেহে নালিকাতন্ত্র থাকে। দেহে নালিকাতন্ত্র, দেহে যে তন্ত্রটা আছে তার নাম কি? আমাদের যেমন রক্ত সংবহন তন্ত্র আছে, এই প্রাণীদের মধ্যে প্রথম নালিকাতন্ত্র গঠিত হয়েছিল। দেহে নালিকাতন্ত্র থাকে। নালিকাতন্ত্রের কাজটা কি? যার মাধ্যমে জল সংবহন ঘটে, জল সংবহন। তাহলে নালিকাতন্ত্রের মাধ্যমে বইয়ে লেখা নেই, কিন্তু এর মাধ্যমে, নালিকাতন্ত্রের মাধ্যমে জল সংবহন ঘটে। বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে 5টা করে পয়েন্ট লেখাবো। এবার দেখো উপরটা কি মুছে দেবো? আচ্ছা, উপরের অংশটা মুছে দিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। 3টে লেখা হয়েছে, আর 2টো লিখবো।
তাহলে দেখো দেহে নালিকাতন্ত্র থাকে যার মাধ্যমে জল সংবহন ঘটে। 3 4 দেখো দেহে কোয়ানোসাইট কোষ থাকে। দেহে কোয়ানোসাইট কোষ থাকে। এই কোয়ানোসাইট কোষ দিয়ে কি হয়? জল সংবহন নিয়ন্ত্রিত হয়, যার মাধ্যমে জল সংবহন নিয়ন্ত্রণ ঘটে। এবং 5 নম্বর হচ্ছে দেহ দুটি কোষের স্তর নিয়ে গঠিত। দেহ দুটি কোষ স্তর নিয়ে গঠিত। তুমি বাড়িতে কিভাবে করবে? এই প্রাণীটা আঁকবে, একে বলবে অস্টিয়া, অস্কিউলাম, এইগুলো মুখস্থ করবে। অস্টিয়া, অস্কিউলাম, নালিকাতন্ত্র, কোয়ানোসাইট কোষ। কেমন? অস্টিয়া, অস্কিউলাম, নালিকাতন্ত্র, কোয়ানোসাইট কোষ। কেমন? এইগুলো মুখস্থ করবে। তাহলে দেখো কি কি আছে? অস্টিয়া আছে, অস্কিউলাম আছে, নালিকাতন্ত্র আছে, কোয়ানোসাইট কোষ আছে। চারটে তো হয়ে গেল। আর একটা কোষের স্তর নিয়ে গঠিত। তাহলে প্যারাজোয়ার মধ্যে একটি মাত্র পর্ব আছে। এরপরে প্যারাজোয়ার পরে পৃথিবীতে এসেছে কারা? এন্টারোজোয়া। এদের মধ্যে কিন্তু কলাতন্ত্র গঠিত হয়েছিল। এন্টারোজোয়া। এবার দেখো এন্টারোজোয়া, এদের কিন্তু কলা স্তর অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছিল। কলা স্তর অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে বিভক্ত। 2 ভাগে বিভক্ত কি কি? এক হচ্ছে ডিপ্লোব্লাস্টিকা, আর হচ্ছে একটা টিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকা এবং টিপ্লোব্লাস্টিকা, এই 2 ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রথমে এই প্রথম ভাগটা অর্থাৎ ডিপ্লোব্লাস্টিকা এই যে এর মধ্যে 2টো পর্ব আছে। প্রথম পর্বটা হচ্ছে কি? নিডারিয়া। প্রথম পর্বটা হচ্ছে নিডারিয়া, আর দ্বিতীয় পর্বটা হচ্ছে টিনোফোরা। নিডারিয়ার উদাহরণটা আমি লিখছি। নিডারিয়া হচ্ছে হাইড্রা, আর একটা হচ্ছে অরিলিয়া। আমি হাইড্রার ছবি আঁকবো। হাইড্রার ছবি এখানে আঁকছি। দেখো একটা হাইড্রার ছবি আমি আঁকছি। এটা হচ্ছে ডিম্বাশয়,
এটা হচ্ছে কোরক, এটা হচ্ছে কোর্সিকা, এরকম একটা গহ্বর থাকে। এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন দেহের মধ্যে দিয়ে একটা গহ্বর থাকে, তার নাম হচ্ছে সিলেন্টেরন। এখানে মুখছিদ্র থাকে, মুখছিদ্র। আর এই অরেলিয়া প্রাণীতে একটা জনন অঙ্গ আছে, এটা এরকম দেখতে, একে মেডুসা বলে। শর্ট কোশ্চেনের মধ্যে দেব, এটার নাম হচ্ছে মেডুসা। মেডুসাটা কোথায় দেখা যায়? অরেলিয়া প্রাণীতে। অরেলিয়া প্রাণীতে, প্রাণীর, অরেলিয়া প্রাণীর, এটা এইটুকু কি নিচের দিকে মুছে দেবো? এটা লেখা হয়ে গেছে, হয়েছে সবার? আচ্ছা দেখো, অরেলিয়া প্রাণী, এই অরেলিয়া প্রাণীটার ছবি আঁকছি না, কিন্তু এদের দেহে এই যে অরেলিয়া মেডুসা, অরেলিয়া প্রাণীর জনন অঙ্গ, এইটুকু লিখে রাখো। আমরা এই হাইড্রা বৈশিষ্ট্য লিখব। 1 নম্বর দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে নিডারিয়া পর্ব। হাইড্রার ছবি এঁকেছি এবং হাইড্রার বৈশিষ্ট্যগুলো লিখব। এদের এই পর্বর বৈশিষ্ট্য লিখলেই হবে। আমি প্রাণীর বৈশিষ্ট্য লিখছি একই রকম সব প্রাণীদের, যেমন এখানে প্রাণী অনুযায়ী বৈশিষ্ট্য লেখানো হচ্ছে না, পর্ব অনুযায়ী লেখানো হচ্ছে। মনে রাখবে, দেখো দেখো 1 নম্বর হচ্ছে দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট নামক দংশন কোষ। নিডোব্লাস্টটা কি? দংশক, দংশক, দংশক লেখো, দংশক কোষ থাকে। নিডোব্লাস্ট নামক দংশক কোষ থাকে। 2 নম্বর হচ্ছে এই যে মুখছিদ্রকে বেষ্টন করে কোর্সিকা আছে। মুখছিদ্রকে বেষ্টন করে কি থাকে? মুখছিদ্রকে বেষ্টন করে কোর্সিকা থাকে। মুখছিদ্রকে বেষ্টন করে, আমি কিন্তু এটা 3 দিনের মধ্যে কমপ্লিট করব, তোমরা বাড়িতেও করতে হবে তোমাদের। কিন্তু মুখছিদ্রকে বেষ্টন করে কোর্সিকা থাকে। মুখছিদ্রকে বেষ্টন করে, দেখছো ছবিতে কোর্সিকা, এই যে মুখছিদ্র, তাকে বেষ্টন করে কোর্সিকা আছে। 3 নম্বর দেখো, দেহ অভ্যন্তরে একটি নালী থাকে। দেহ অভ্যন্তরে, দেহ অভ্যন্তরে কি থাকে? একটি নালী থাকে। দেহ অভ্যন্তরে সিলেন্টেরন, সিলেন্টেরন নামে একটি নালী থাকে। নালী, একে একটি নালী থাকে। মনে রাখবে, একে আরেকটা নামে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো, এই যে নালীটা, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে। এই যে নালীটার নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে। 4 নম্বর দেখো, একটা আশ্চর্যের কথা, এই ছোট্ট একটা প্রাণীদের দেহে প্রথম স্নায়ুতন্ত্র আবিষ্কৃত হয়েছিল, তৈরি হয়েছিল। দেহে স্নায়ুতন্ত্র, দেহে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র, দেহের যে স্নায়ুতন্ত্র দেখতে কেমন ছিল? দেখতে জালকের মতো ছিল, জাল জাল মতন, জালকের মতো ছিল।
জালকের মতো, স্নায়ুতন্ত্র জালকের মতো। এবার দেখো এই যে প্রাণীটা, এইখানে আমি এটা কেন লিখেছি, এইটা দেখো ডিপ্লোব্লাস্টিকা, তার মানে এই যে বৈশিষ্ট্যটা আমি এখানে লিখবো ডিপ্লোব্লাস্ট। কেন এটা লিখে নিচ্ছি, আমি তো শুধু এই প্রাণীটার নাম লিখে বলতে পারতাম, কিন্তু আমি এইটা লিখি কেন লিখছি, ডিপ্লোব্লাস্টিকা এখান থেকে শুরু হচ্ছে। নিডারিয়া তার মানে দেহে কি থাকে, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। তার মানে এদের দেহে কটা স্তর থাকবে, দুটো স্তর। কি কি স্তর, একটা হচ্ছে একটোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম নাই। তাহলে আমরা নিডারিয়া আঁকলাম। এই আর একটা আছে এই ডিপ্লোব্লাস্টিকার মধ্যে দুটো পর্ব আছে, আমি একটা লিখলাম ডিপ্লোব্লাস্টিকার মধ্যে, ডিপ্লোব্লাস্টিকার একটা পর্ব আমি লিখলাম, আর একটা পর্ব আছে, একটা পর্ব লিখলাম, আর একটা কি আছে, টিনোফোরা। এটা মুছে দিয়ে টিনোফোরা ছবি আঁকবো, এটা লিখে নাও, টিনোফোরা ছবি আঁকবো। কেমন? আচ্ছা একটা কথা তোমাদের বলি, আগে যেটা লিখেছিলাম, আগে পরীক্ষা না, কি লিখেছি ওটা আগেটা? আচ্ছা এই যে সাইকন লিখেছি, তো সাইকনের জল সংবহনটা কিভাবে হয়, জায়গা আছে কি, জায়গা আছে খাতার ওখানে? আর ওইখানে যদি জায়গাটা থাকে একটু লিখে নাও তো, জল সংবহনটা কিভাবে হয়, শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে, এটা একটু লিখে নাও। ওই কোনো একটা জায়গায় লিখে নাও, জল সংবহনটা হবে অস্ট্রিয়া, প্রথমে অস্ট্রিয়া দিয়ে ঢুকবে জল, অস্ট্রিয়া দিয়ে জলটা ঢুকবে। আমি উপরে মুছে দিই। সাইকনের ক্ষেত্রে কিভাবে জল সংবহন হবে একটু লিখে রাখো, অস্ট্রিয়া দিয়ে জল ঢুকছে, তারপরে লেখো স্পঞ্জিলা, অস্ট্রিয়া স্পঞ্জিয়া, তারপরে লেখো কোয়ানোসাইট কোষ, তারপরে দেহের বাইরে জলটা বেরিয়ে যাবে। আচ্ছা এটা কি বুঝবো, এটা নিডারিয়া ছবিটা হয়ে গেছে সবার? অস্ট্রিয়া দিয়ে জল ঢুকে স্পঞ্জিয়া, তারপরে যে কোয়ানোসাইট কোষ, তারপরে দেহের বাইরে জলটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ পড়া আছে, আচ্ছা তোমরা সবাই বেরিয়ে যাবে, তাহলে কি লেখাবো না? স্যার এটা কতটা রয়েছে? এটা আর একটা ছবি আছে, লিখবো আগে থাকবে না লিখবো? হ্যাঁ না ওরা চলে যাবে বলছে, তাহলে আমি লিখে পাঠিয়ে দিই, ইউটিউবে থেকে যাবে। হ্যাঁ ইউটিউবে আছে তো। আচ্ছা এরপরে আমরা আর একটা করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা আর একটা লিখছি, সেটা হচ্ছে নিডারিয়া। এইটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ডিপ্লোব্লাস্টিকার দুটো পর্ব কমপ্লিট হয়ে গেল। ডিপ্লোব্লাস্টিকার মধ্যে এক লিখেছি, আর একটা হচ্ছে টিনোফোরা, আর একটা হচ্ছে লেখো পর্ব হচ্ছে টিনোফোরা। পর্ব কি এটা? হ্যাঁ ডিপ্লোব্লাস্টিকের মধ্যে দুটো পর্ব আছে। ছকের মধ্যে দেখবে কি কি আছে ছকের মধ্যে,
দেখো ছকের মধ্যে দেখো, তাই তাহলে আমার দুটো কমপ্লিট হয়ে গেল, এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার তারপর সিনোমের উপর ভিত্তি করে হবে। আমরা টিনোফোরার উদাহরণটা হচ্ছে, হ্যাঁ বেরো, এটা দেখে নেবে কেমন। আর হচ্ছে হার্মিফোরা, বেরো আর হার্মিফোরা। আমরা আর বেরোর ছবি আঁকবো, আমরা একটা বেরোর ছবি আঁকবো। সবাই লিখছে তো? আচ্ছা আমরা বেরোর ছবি আঁকছি, দেখো একটুখানি দেখে নাও। হ্যাঁ বেরো আর হার্মিফোরা। ডিপ্লোপ্লাস্টিকাকে, ডিপ্লোপ্লাস্টিকার মধ্যে দুটি পর্ব আছে, কি কি আছে? নিডারিয়া টিনোফোরা। তাহলে এই টিনোফোরাটা আঁকলে আমাদের ডিপ্লোপ্লাস্টিকার কমপ্লিট হচ্ছে, সেই জন্য আছে। ডিপ্লোপ্লাস্টিকা মানে দুটি কোষ থাকবে, একটা কোষের স্তর, সেই জন্য একে ডিপ্লোপ্লাস্টিকা বলা হয়েছে। কেমন? দুটি পর্ব। আচ্ছা তাহলে এইটা আমরা আঁকবো। তাহলে চারটে এরকম লিখবো আমরা। আমরা একটা ছবি এঁকেছি, এটার নাম হচ্ছে বেরো, এটার নাম হচ্ছে বেরো। বেরো ছবি এঁকেছি, লিখে নাও নিচে বেরো। এইগুলো হচ্ছে কমপ্লেট, এগুলো হচ্ছে কমপ্লেট। বৈশিষ্ট্যগুলো আমরা লিখি 1 নম্বর করে। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর হচ্ছে এরা এইদিকে যে 4টি আছে আর পিছন দিকে 4টি এরকম কমপ্লেট আছে। দেখো দেহ দ্বি অরীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় না, দ্বি অরীয় প্রতিসম। 1 নম্বর হচ্ছে দেহ দ্বি অরীয় প্রতিসম। 2 নম্বর হচ্ছে দেহে, এদের দেহে কি থাকে? দেহে কোলোপ্লাস্ট কোষ, কোলোপ্লাস্ট মনে রাখবে, দেহে কোলোপ্লাস্ট, কোলোপ্লাস্ট কোষ। এই কোলোপ্লাস্ট কোষের অপর নাম হচ্ছে ল্যাসো কোষ, ল্যাসো কোষ থাকে। এটা তোমাদের নিটের বই আছে, এই ল্যাসো কোষটার নাম এখানে নেই। তাহলে ক্লোরোপ্লাস্ট কোষ বা ল্যাসো কোষ থাকে, যা শিকারে সাহায্য করে। এটা কি কাজ করে? শিকারে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে দেখো দেহে সমদূরত্বে, দেহে সমদূরত্বে সিলিয়া যুক্ত, সিলিয়া দিয়ে তৈরি 8টি, কয়টি? 8টি কমপ্লেট থাকে, কমপ্লেট নামক গমনাঙ্গ। এটা কিন্তু গমনাঙ্গ, গমনাঙ্গ থাকে। তাহলে গমনাঙ্গের নাম কি? কমপ্লেট। নেক্সট হচ্ছে দেহে বিশেষ জ্ঞানেন্দ্রিয় থাকে, বিশেষ জ্ঞানেন্দ্রিয়। দেহে বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামটা কি?
স্ট্যাটোসিস্ট স্ট্যাটোসিস্ট বিশেষ জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়ে গেল ওদের থেকে। নেক্সট হচ্ছে এই যে বোরো ছাড়া আর একটা হার্মিফোরা আছে। হার্মিফোরা ক্ষেত্রে দুটি কোর্সিকা থাকে, এদের ক্ষেত্রে কিন্তু বেরোতে থাকে না, কোর্সিকা থাকে। তাহলে কাদের ক্ষেত্রে থাকে? হার্মিফোরা। তোমাদের হার্মিফোরাও ছবি আছে, দেখবে বইটা একটু দেখে নেবে। হার্মিফোরার ক্ষেত্রে দুটি কোর্সিকা থাকে, বেরোর ক্ষেত্রে কোনো কোর্সিকা থাকে না। দেহ দ্বিঅরীয় প্রতিসম, মানে এইখান থেকে এইভাবে কাটতে হবে, এইভাবে কাটলে হবে না। দেহ দ্বিঅরীয় প্রতিসম। কোলোব্লাস্ট, ক দিয়ে দুটো আছে, কোলোব্লাস্ট কমপ্লিট, কোলোব্লাস্ট কমপ্লিট। বিশেষ জ্ঞানেন্দ্রিয় স্ট্যাটোসিস্ট এবং কোর্সিকা থাকে। তোমরা এইভাবে পড়বে। সংক্ষেপে কী কী বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো মুখস্থ করবে, বারবার বলবে যে এই কী কী আছে। যেমন পরিফেরা দিয়ে শুরু করি। পরিফেরায় চারটে তো মনে রাখতে হবে: অস্টিয়া, অস্কুলাম, মনোসাইট কোষ এবং নালিকাতন্ত্র। এবার পরিফেরার পরে যখন আমি চলে যাচ্ছি নিডারিয়া, এখানে আছে নিডোপ্লাস্ট কোষ, তারপরে হচ্ছে সিলেন্ডারান, মাঝখান থেকে গহ্বর, মুখছিদ্রকে বেষ্টন করে কোর্সিকা, এবং এখানে একটি স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে প্রথম চালকের মতন। এই যে চারটে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যখন এরপরে কী লিখলাম? একটা তৃণপুরার আগে কী লিখলাম জানো? নিডারিয়া, তাই তো? নিডারিয়া বললাম, তাই তো? তাহলে নিশ্চয়ই এইভাবে মুখস্থ করবে। আমরা এই অনেকগুলো বৈশিষ্ট্য আছে, 3 দিন লাগবে, 2 দিনে হবে না, ছবি আঁকতে হবে। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমরা যারা দেখছো, অনেকেই সাবস্ক্রাইব করো না, ইউটিউবে অনেকেই দেখে, তারা সাবস্ক্রাইব করে না, করবে তোমরা।